সূর্য ডুবে যাচ্ছে। আকাশ রক্তিম রং ধারণ করেছে। শপিং মলের ভেতরকার পরিবেশটা খুবই জমজমাট কোলাহলে পরিপূর্ণ একেবারে। শরৎ ভাই আমাকে নিয়ে একটা শাড়ির দোকানে এলেন। দোকানদারকে বললেন বেশ কিছু শাড়ি দেখাবার জন্য। তার কথা অনুযায়ী দোকানদারও শাড়ি দেখাতে লাগলো একের পর এক নানান রঙের, নানান কারুকাজ, ছাপা কাজ ইত্যাদি। নানান শাড়ি। শরৎ ভাই বেশ কয়েকটা শাড়ি নিলেন, 7-8টার মতো। এতগুলো শাড়ি দিয়ে কী হবে ঠিক বুঝলাম না আমি। না বুঝেও নিজের মাঝে অসীম কৌতূহল নিজের মাঝে দমিয়ে রাখলাম আমি। আরও কিছু কেনাকাটা করলেন তিনি। এরপর আমরা এলাম একটা রেস্টুরেন্টে শপিং মলের ভেতরেই ছিল। হাবিজাবি খাওয়া হলো। আমার যদিও খাবার তেমন ইচ্ছে ছিল না, তাও খেলাম কিছুটা। বাধ্য হয়েই বাড়িতে ফেরার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। চারুর ঘরে বসে বসে ফোন টিপছে হয়তোবা। পুরো শরীরে ক্লান্তি ভরপুর। শরৎ ভাই কোনো রকমে ফ্রেশ হয়ে এসে বিছানায় গায়ে দিয়েছেন। বেশ ধকল গিয়েছে ওনার ওপর দিয়ে। আজ আমাকে ভার্সিটিতে পৌঁছে দেওয়া, অফিস করা, আবার ভার্সিটি থেকে নিয়ে আসা, সে পথে আবার শপিং, আবার বাড়ি ফেরা। সব কথার এক কথা, আমরা দুজনেই বেশ ক্লান্ত। আসার পথে রেস্তোরাঁ থেকে চারুর জন্য খাবার আনিয়েছিলাম আমি। সেগুলো হয়তোবা খেয়ে নিয়েছে চারু আমার ঘরে শুয়ে পড়েছে। শরৎ ভাই ঘরে বিছানায় গা এলিয়ে দিয়ে কখন যে ঘুমের দেশে পাড়ি জমিয়েছেন তা নিজেও জানেন না। পাশে ল্যাপটপটা পড়ে রয়েছে, আমি সেটাকে জায়গা মতো রেখে এলাম। কিছুক্ষণ চেয়ে রইলাম শরৎ ভাইয়ের দিকে। চোখে মুখে ক্লান্তির ছাপ ওনার। কত ব্যস্ত তিনি। আচ্ছা, অন্যদিকে এত ব্যস্ততার মাঝে ভুলতে পেরেছেন তিনি, নাকি আজও মনে আছে? ওনাদের খবর টবর এখন আর নেওয়া হচ্ছে না তেমন বেশ কদিন ধরেই। তার সাথে কোনো রকম কথা হয় না আমার। বেশ ভালোই আছে ভালো থাকুক সবাই। আমি শরৎ ভাইয়ের দিকে ভালো করে খেয়াল করলাম লোকটা ঘুমিয়েছে কিনা। ঘুমিয়েছেন তাহলে। একটু একটু করে এগিয়ে গেলাম বিছানার দিকে। এরপর চুপটু করে শুয়ে পড়লাম ওনার পাশে, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। ওনাকে দেখতে দেখতে সারা রাজ্যের ঘুম ভর করলো আমার চোখের পাতা ভার হয়ে এলো ঘুমের জন্য। আর নিজেকে আটকাতে পারলাম না, আমি ঘুমিয়ে পড়লাম। ভোরের সকাল। ফোনে নির্ধারিত করে দেওয়া অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল শরতের। টাইম মাফিক চলতে হয়, তার সকাল সকাল ঘুম থেকে ওঠা তো অতটাও সহজ বিষয় নয়। তাই অ্যালার্ম দিয়ে রাখাটাকে ঘুম থেকে দ্রুত জেগে ওঠার ভালো একটা পদ্ধতি মনে করে সে। বালিশের নিচ থেকে ফোনটা বের করলো। সময় দেখল শরৎ 6:23। বিছানার ওপর কিছুক্ষণ উপরে শুয়ে রইল সে। এরপর পাশে তাকাইতে কিছুটা চমকে উঠল সে। সৃজা ঘুমিয়ে আছে পাশে গুটিগুটি হয়ে। শরৎ বিষয়টা দেখে কিছুটা হাসলো, চাদর টেনে দিল সৃজার গায়ে। ফ্রেশ হয়ে এসে ফজরের নামাজ আদায় করে নিজের ঘরের দিকে যাচ্ছিল সৃজা। তার চোখে পড়ল সৃজা রান্নাঘরে কিছু রান্নাবান্না করছে। হয়তোবা বারবার হাত দেখছে সৃজার, বা হাতে কালো রঙের একটা ওয়াটারপ্রুফ ঘড়ি দেখা যাচ্ছে, সেটা দিয়ে মূলত সময় দেখে কাজ করছে। সৃজা কি তার পাক্কা গিন্নি হয়ে গিয়েছে একেবারে? অথচ 2 মাস আগেও তাকে কিছু বললেই কেঁদে চোখ মুখ ফুলিয়ে মন খারাপ করে রাখত মেয়েটা। শরৎ ঘরের দিকে চলে গেল। অফিসের জন্য তৈরি হচ্ছে সে। ডিম পোচ, আলু ভাজি, পরোটা আর ম্যাঙ্গো জুস এসব দিয়েই সকালে নাস্তাটা সেরে নিল শরৎ। অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। যাওয়ার আগে একবার উঁকি মেরে সৃজাকে দেখে গেল। অনু আর সৃজার 2 বোন হওয়া সত্ত্বেও দুজনের মাঝে কতটা তফাৎ রয়েছে তা ভাবলেই অবাক লাগে শরতের। অনুর সাথে সম্পর্কটা কিছুটা কাকতালীয় ছিল বললেই চলে। প্রথম 8-10টা কাজিনের মতোই আড্ডা মজমাস্তিতে মেতে থাকতো ওরা। হুটহাট এই বাড়ি থেকে ও বাড়িতে যাওয়াটা একটা সাধারণ বিষয় হয়ে উঠেছিল ওদের মাঝে। সৃজা মেয়েটা চঞ্চল ছিল খুব। ওদের বাড়িতে গেলেই শরৎ ভাই করে মাথা ধরিয়ে ফেলতো একেবারে। আর অনুর সাথে ওর সম্পর্কটা গড়ে ওঠেনি ভার্সিটিতে যাওয়া আসাকালীন সময়টাতে। ফার্স্ট প্রপোজ অনু করেছিল তাকে। প্রথমে বিষয়টাকে তেমন একটা পাত্তা দেয়নি শরৎ। বিপত্তি ঘটল তখন, যখন অনু পাগলামি শুরু করলো। হাত কাটা মাঝরাতে ফোন টোন দিয়ে ফুপিয়ে কান্না করা, হুটহাট রাস্তায় পথ ধরে দাঁড়িয়ে থাকাটা নিত্যদিনের একটা রুটিন হয়ে গিয়েছিল অনুর। শরৎ প্রথম বেশ বিরক্ত হতো। অনু আর শরতের মাঝের বন্ধুত্বটাকে নষ্ট করতে চাইছিল না শরৎ। প্রথম রাগ দেখালো, পরে অনুকে ভালো করে বিষয়টা বোঝানোর চেষ্টা করে সে। ফলস্বরূপ তাদের বন্ধুত্বটা আরও বেশি গভীর হয়ে ওঠে। একটা পর্যায়ে শরৎ ভুলে গিয়েছিল সে অনুর এসব অনুভূতিকে প্রশ্রয় না দেওয়ার জন্য বোঝাতে এসেছে। তাদের চলাফেরা গভীর হয়, বন্ধুত্ব বাড়ে। হুটহাট অনুর তারে সারপ্রাইজ দেওয়া, হুটহাট কান্না করা, এসব নিয়ে অনেক ভাবার পর শরতের কেন যেন মনে হয় অনুই ঠিক। সে সত্যি শরৎকে ভালোবাসে। আর তার এই মনে হওয়াটাই ছিল তার সবচেয়ে বড় ভুল, চরম ভুল যাকে বলে।
সৃজা আর তার বিয়ের দিন শরৎ জানতও না অনু পালিয়েছে তার আরেক প্রেমিকের সাথে। শরৎ অনুর প্রতি পুরোটা রাগ সেদিন সৃজার ওপর ছেড়েছিল। ঘোমটার অপর পাশে অনু কে না দেখে সে হতভম্ব হয়ে গিয়েছিল একদম। ওই মুহূর্তে শরৎ কী বলবে বা কী করবে ভেবে পাচ্ছিল না। আক্কেল জ্ঞান যেন সব হাওয়া হয়ে গিয়েছিল তার। হুট করেই তার মা বাবার ওপর রাগ হয়। কিছু একটা আন্দাজ করে সৃজার গায়ে হাত তুলে মাঝরাতে বেরিয়ে পড়ে সে তখনও বুঝতে পারেনি ঠিক কী করবে। সেদিন প্রথম সিগারেট হাতে নিয়েছিল সে। বন্ধুদের সঙ্গ দোষে একটা বয়সে অনেক ছেলে পেলেই স্ট্রোক করে থাকে, কিন্তু এসব তার ধারে কাছেও ঘেঁষতে পারেনি একদম। জেদ করে বাড়ি থেকে চলে আসার পথে তার মা তাকে খুব বাধা দেয়। এক পর্যায়ে বলেই দেয় অনু পালিয়েছে। অনুরেহেন কাণ্ডের মানে শরৎ বুঝে উঠতে পারে না। ভালোবাসার বহিঃপ্রকাশ করে শরৎকে ভালোবাসার মায়া জালে ফেলে অনু তার দ্বিতীয় প্রেমিকের সাথে খুব সুখী সংসার করছে। সৃজা ভাবে শরৎ কিছু বোঝে না, কিন্তু সৃজা যে লুকিয়ে লুকিয়ে অনুর সাথে সম্পর্কটাকে টিকিয়ে রেখেছে তা বেশ বুঝতে পারছে শরৎ। বরং সৃজাকে বুঝতে দিচ্ছে না যে সে সবটা জেনে গিয়েছে। সৃজা তো এটাও জানে না যে মাঝে একবার অনু আর শরতের কথাও হয়েছিল। অনুর দেয়া ধোকাটা বেশ ভালো করেই লাগে শরতের মনে। সে বেশ বুঝতে পারছে অনু সৃজার জন্য কতটা ক্ষতিকর। আর যাই হোক, দ্বিতীয়বারের মতো অনুকে বিশ্বাস করে ঠকতে চাচ্ছে না সে, একদমই না। সৃজাকে অনুর কাছ থেকে দূরে সরিয়ে নিতে হবে যত দ্রুত সম্ভব। এসব ভেবেই নিজের কাজে মন দিল শরৎ। কাল চারু চলে যাবে ভেবেই বেশ মন খারাপ আমার। যে কদিন মেয়েটার সাথে ছিল খুব দ্রুত ভালোভাবে দিন কেটে যেত আমার। হোস্টেলে থাকতেও কত সুন্দরভাবে দিন কাল কেটে যেত। রিদা, আঁচল, নূপুর সবাই সাথে থাকায় তেমন একটা বোরিং লাগতো না। আর এখন তো সাথে কেউ নেই। না না, আছে তো, আছে একটা গোমরামুখ লোক। মুখটাকে পুরোটা দিন ভার করে রাখাই হলো এই লোকের কাজ। একটু হাসেও না, আগ বাড়িয়ে কথাও বলে না। আবার কেউ বললেও জলে কি চিজ মাইরি, এসব ভাবছি আর রান্না করছি। ছোট মাছ ফ্রিজে ছিল, আগে থেকেই কেটে রাখা মাছগুলোর চচ্চড়ি করছি। এই মাছের চচ্চড়িটা খেতে ভীষণ ভালোবাসেন শরৎ ভাই, তাই দুদিন পর পরই করি। যদিও মাছ কাটতে ভালোই কষ্ট হয়। এই শরৎ ভাইটা যে কবে মানুষ হবে তাই বুঝি না আমি। এই লোককে আমারই টাইট দিতে হবে, তা না হলে বিয়ের পরও কুমারী জীবনের অবসান আর ঘটবে না। কত শত ভাবছি আমি এই লোককে কি করে কি করা যায়। এর মাঝেই ঘটিয়ে বসলাম আরেক কাণ্ড। সবজি কাটতে গিয়ে বটিতে আঙুল লেগে বেশ খানিকটা কেটে গেল। সবটাই হলো আমার অসাবধানতার ফলে। দ্রুত করে রান্নাঘর থেকে বেরিয়ে আমার ঘরে গেলাম। দেখলাম চারু কি যেন ভাবছে গালে হাত দিয়ে, আর মিটমিট করে হাসছে। হাতে একটা উপন্যাসের বই। এসব উপন্যাসের বইটি আমিই পড়ি বেশি। ওর সময় কাটে না বিধায় বুক সেলফ থেকে নামিয়ে ওকে পড়তে দেওয়া। আমার উপস্থিত টের পেতেই বই রেখে আমার দিকে তাকালো। আমার হাত দেখে দ্রুত ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে হাতে ব্যান্ডেজ করতে করতে বলল, কী সব করো বলো তো ভাবি? মন কোথায় থাকে তোমার? এত অসাবধান কেন তুমি? আমি হাতের দিকে তাকিয়ে বললাম, মন আর কই থাকবো, তোমার ভাইয়ের কাছে থাকে। চারু ফিক করে হেসে দিল। বেশ বুঝলো মজা করছি। ও আমার দিকে তাকিয়ে বলল, বুঝি বুঝি, আমার মতো সিঙ্গেলদের বুকে আগুন জ্বালানোর জন্যই তোমাদের সব ষড়যন্ত্র। কি হলো, খাচ্ছিস না কেন? শরৎ ভাইয়ের প্রশ্নের উত্তর দিলাম না আমি। চুপচাপ ওনার পাতে তরকারি বেড়ে দিতে লাগলাম। উনি আমাকে ধমক দিয়ে বললেন, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি সৃজা? না, আমার খাবার কোনো ইচ্ছে নেই এখন। কেন ইচ্ছে নেই? কী ইচ্ছে নেই এসব জানতে চাচ্ছি না আমি। তুই খাবি মানে খাবি, এখনই খাবি। বস চেয়ারে, যা। শরৎ ভাইয়ের ধমক শুনে কিছুটা ভয় পেয়ে চেয়ারে গিয়ে বসলাম আমি। চামচ দিয়ে ভাত আর সবজি নিয়ে হাত দিয়ে ভাত মাখাতে ব্যান্ডেজ ভেদ করে তরকারির ঝোল ঢুকে গেল হাতের কাটা অংশে। ব্যথায় ছ্যাদ করে উঠল হাতটা। আমি হাতটা বা হাত দিয়ে চেপে ধরে ব্যথায় আর্তনাদ করে উঠলাম। আমার এমন আর্তনাদ শুনে আমার দিকে তাকালেন শরৎ ভাই। আমার হাতের চোখ পড়তেই জিজ্ঞেস করলেন, কিভাবে এসব হয়েছে? আমি আমতা আমতা করে সব বলতেই আমাকে আরেকটা ধমক দিলেন। বেসিনের সামনে গিয়ে হাত ধুয়ে নিয়ে আবার হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করিয়ে দিলেন তিনি। প্লেটটা কাছে নিয়ে ভাত মাখাতে লাগলেন। আমি ভয়ে কিছু বলছি না। ওনার কাছ থেকে ফের ধমক খাবার সাহস আমার নেই। ভাত মাখিয়ে আমার মুখের সামনে এক লোকমা ভাত তুলে ধরলেন তিনি। আমি চুপ হয়ে তাকিয়ে রইলাম। আস্তে করে জিজ্ঞেস করলাম, আমাকে সাধছেন নাকি? শরৎ ভাই রাগলেন, বিরক্ত হয়ে বললেন, আশেপাশে আমার আর আরেকটা বউ দেখছি না আমি? আমি ওনার দিকে তাকিয়ে মাথা নিচু করে নিলাম। উনি আবার ধমক দিলেন। শেষবারের মতো ধমক খেয়ে লাশ লজ্জাকে বিসর্জন দিয়ে মুখ খুললাম আমি। উনি আমাকে খাইয়ে দিচ্ছেন আর বকছেন। মাথা নিচু করে বকাঝকা শুনতে লাগলাম আমি। রাতে ওনার ঘর থেকে আমার ঘরে ঘুমানোর জন্য যেতে নিলে উনি বাধা দিলেন আমায়। বললেন, কোথায় যাওয়া হচ্ছে? আমার ঘরে যাচ্ছি, ঘুমাবো আমি। তোকে ঘুমাতে বারণ করলো কে?
কিছু বললাম না আমি। আমার কোনো উত্তর না পেয়ে বললেন, এই ঘরে ঘুমাবি তুই, ও ঘরে যাওয়া লাগবে না আর। আমি নিচে সুরে বললাম, চারু একা ঘুমাবে? ভয় করবে ওর। আর আমি? আমার সাথে কে ঘুমাবে? আমার আরেকটা বউ? তোর মতো কি ভার্সিটির টিচাররা আমার পেছন পড়ে থাকে যে বউ রেখে তাদের দিকে তাকিয়ে থাকবো সারাদিন? তোর হয়তো বা তোর বরকে দেখতে ইচ্ছে করে না, কিন্তু আমার ইচ্ছে করে আমার বউকে দেখতে। শরৎ ভাইয়ের কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। ওনার কথাগুলো শুনে যেন পাথর হয়ে গিয়েছি একেবারে। লজ্জারা যে যেখান থেকে পারছে সেখান থেকে এসে আমার কাছে আশ্রয় নিচ্ছে, জড়িয়ে যাচ্ছে আমার ভেতর বাহিরে। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শরৎ ভাই নিজেই এগিয়ে এলেন, হাত ধরে এক টান দিয়ে খাটের এক কোণায় বসিয়ে দিলেন। ধমকের সুরে বললেন, একদম চুপ, আর কোনো কথা নয়, চুপচাপ এই ঘরে ঘুমো। তোর এসব কাণ্ড দেখে চারু যদি বাবা মার কাছে গিয়ে বলে তাহলে বাসটা আমি খাবো, তুই না। শরৎ ভাইয়ের ধমক শুনে তেমন ভয় না পেলেও বিছানার একপাশে চুপটু করে শুয়ে পড়লাম আমি। রাত কেটে গিয়ে দিন এলো নিয়ম মাফিক। সকাল 10 কিংবা 10টা 3-4 মতো বাজে। দেয়াল ঘড়িতে সময় দেখে টেবিলের উপর বসে পড়লাম আমি। ঘরটা হালকা অন্ধকার, তবে থাই জানালার ওপরের পর্দা ভেদ করে যতটুকু পারছে আলো আসছে। জানালাগুলো হালকা ফাঁক করা, তাই সাদা পর্দা ভেদ করে শাঁ করে বাতাস আসছে ঘরে। টেবিলে বসে হাতের কাছে থাকা বুক সেলফের তাক থেকে আমার ডায়েরিটা বের করে নিলাম আমি। কলমদানি থেকে একটা নর্মাল কলম দিয়ে লিখতে শুরু করলাম আমি গত কিছুদিন ধরে আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা। ডায়েরি লেখাটা এখন অভ্যেসে পরিণত হয়েছে আমার। একা থাকি, কি করব, তাই দিনের স্মরণীয় কিছু কিছু অংশ ডায়েরিতে তুলে রাখি আমি। শরৎ ভাই প্রতিদিনের মতোই অফিসে গিয়েছেন। চারু গিয়েছে বাড়িওয়ালার ফ্ল্যাটের দিকে। ফিরনের বাটিতে করে কিছু একটা রান্না করে দিয়ে আসছে চারু। আজ বিকেলের দিকে ও বাড়ি চলে যাবে, তাই রেডি টেডি হয়ে আছে। শরৎ ভাইয়ের কিনে আনা শাড়িগুলোর মাঝ থেকে কয়েকটা দিয়েছি ওকে। সেগুলোর মাঝেই একটা নীল শাড়ি ছিল, ওইটা পরে ঘুরঘুর করছে। মেয়েটা দেখতে বেশ ভালো লাগছে। বেলকনি থেকে নয়নতারা ফুল কানের পাশে গুঁজে দিয়ে ঘুরছে ও। এসব ভাবনা বাদ দিয়ে আবার লিখতে শুরু করলাম আমি। অফিসের কিছু জরুরি কাগজপত্র চেক করছিল শরৎ। দরজা নক পড়ল হুট করেই, সাধারণভাবে বলল, ভেতরে আসুন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন একজন মাঝবয়সী লোক। দাড়ি চুলে পাক ধরেছে, গায়ে অফিসে ইউনিফর্ম। লোকটা ভেতরে প্রবেশ করে বললেন, স্যার, নিচে একজন মেয়ে এসেছেন, দেখতে সুন্দর, চেহারায় বিদেশি বিদেশি ভাব, আপনার সাথে দেখা করতে চাইছে। নাম কি কিছু বলেছে? জি স্যার, বলেছে যে শরৎকে অনু নাম বললেই চিনে যাবে। নাম নাকি অনু, পুরো নাম বলেনি স্যার। হুট করে অনু নাম শুনে চমকে উঠল শরৎ। লোকটিকে বলল, নাম কি সত্যিই অনু? মানে আপনি ভুল টুল শুনেননি তো? না স্যার, ভুল শুনবো কেন? বলেছে আপনাকে অনু নাম বললেই আপনি চিনবেন। তারে কি আসতে দেবো স্যার, নাকি চলে যেতে বলবো? শরৎ মুখে হাত রেখে কিছু একটা ভাবলো, এরপর বলল, আচ্ছা, আসতে বলো ওকে। লোকটা তাড়াতাড়ি করে হেঁটে চলে গেল। কিছুক্ষণ পর দরজা ঠেলে কেবিনে ঢুকলো একজন মেয়ে, বয়স তেমন বেশি না, শরতের বয়সের বললেই হবে। গায়ে আকাশি রঙের 3 পিস, সেখানে সাদা আর হালকা গোলাপি রঙের সুতোর কাজ করা। গলায় সাদা ওড়না পেঁচানো। নাকে ছোট্ট পাথরের একটা নথ চিকচিক করছে, যা আগের থেকেও বেশি সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। মেয়েটার চেহারায় সৃজা সৃজা একটা ভাব আছে। মেয়েটা হয়তোবা নিজেও জানে না তার মাঝে কতটা স্নিগ্ধতা কাজ করছে। শরতের দিকে তাকিয়ে একটা হাসি দিল অনু। বলল, কেমন আছো শরৎ? অনুর হাসিটা অজানা নয়। শরতে বলল, আগের থেকে এখন খুব বেশি ভালো আছি। অনু শুকনো হাসি দিয়ে বলল, কেন আগে ভালো ছিলে না? ছিলাম ভালো, কিন্তু সেই ভালো থাকাটা মিথ্যে ভালো থাকা ছিল। এখন সত্যিই ভালো আছি। শরৎ মানুষটাকে দেখতে যতটা সরল সহজ মনে হয়, সে ততটাও সহজ নয়। খুব কঠিন, অনেক বেশি কঠিন। লোকটা নিজের সহজতার আড়ালে নিজের অনুভূতি, আবেগ, কঠিনতা, কোমলতা সব লুকিয়ে রাখে। এই কঠিন জটিল মানুষটাকে চিনতে পারেনি অনু, কোনোভাবেই না। আচ্ছা, সৃজাকে চিনতে পেরেছে জটিল মানুষটাকে? কাউকে না চেনে কি ভালোবাসা যায়? হয়তোবা যায়, নয়তোবা যায় না। অনু শরতের কথায় কিছুটা হলেও বুঝতে পারল। অনুর আগমনে শরৎ খুশি হয়নি একদমই না। অথচ মাস 5 আগেও কতটা চাইতো অনুকে। অনু কিছুটা অপমান বোধই করলো শরতের এমন কথা শুনে। বলল, তা কেমন চলছে তোমার আর সৃজার সংসার? ভালো না চললে তো আর ভালো থাকার কথা ছিল না। রোবটের মতো শুধু উত্তর দিয়েই যাচ্ছ, কোনো প্রশ্ন করছো না যে? নাকি কথা বাড়ানোর ইচ্ছে নেই? ওয়াইফের বড় বোনের সাথে কথা বলানোর প্রয়োজন দেখছি না। যেহেতু প্রশ্নের কথা উঠল, সেহেতু একটা প্রশ্ন করতেই পারি। নিজের ঘর সংসার বাদ দিয়ে বোনের স্বামীর অফিসে হুট করে চলে এলে? না মানে খুব বেশি জরুরি প্রয়োজন ছিল কি? অনুর গায়ে কথাটা এবার একটু বেশি লাগলো। তার সাথে এভাবে কথা বলছে কেন শরৎ? হয়তোবা সে ভুল করেছে, তাই বলে এভাবে বলতে হবে? অনু চোখের জল লুকিয়ে বলল,
মেয়াদের সাথে বাংলাদেশে এসেছি সপ্তাহখানিক হলো। বাংলাদেশে আছি কয়েক মাস, ভাবলাম চলে যাবার আগে তোমার সাথে দেখা করে যাই। দেখা করা শেষ, এবার আসতে পারো। অনু কেন যেন এবার আর চোখের জল ধরে রাখতে পারল না। চোখের সামনে একটা মানুষের এমন কঠিন পরিবর্তন মানার মতো নয়, একদমই নয়। হোক সে খুব কাছের কিংবা অনেক বেশি দূরের। অনু ছোট্ট করে বলল, তাড়িয়ে দিচ্ছে শরৎ? আচ্ছা বেশ, আমি না হয় সৃজার সাথে। কথাটা শেষ করতে দিল না শরৎ, বলল, একদম না অনু, সৃজার নামও তোমার মুখে শুনতে চাচ্ছি না আমি। ওর সাথে দেখা করা তো দূর, তোমার আর সৃজার সম্পর্কের কথা জেনেও কোনো মন্তব্য করিনি আমি। কিন্তু তুমি যদি আর এক পাও এগো এই সম্পর্ক নিয়ে, তাহলে এই সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করে দিতে একটু সময় লাগবে না আমার। অন্য কিছু বলল না, চুপটি করে কেবিন থেকে বেরিয়ে গেল। এত অপমানের পরেও এখানে থাকা কি আদৌ সম্ভব? শরতের এমন ব্যবহার কি প্রাপ্য ছিল না অনুর? হয়তোবা ছিল। কিছু ভুল ছোটোখাটো হলেও আমাদের জীবনের খুব বেশি বড় ক্ষতি করে দিয়ে যায় ভুলগুলো। মারাত্মক ক্ষতি যাকে বলে, সে ভুল শুধরাবার কোনো উপায় থাকে না আমাদের কাছে। শুধু ভুলের মাসুল দিয়ে যেতে হয়। অনু চলে যেতেই চেয়ারের উপর ধপ করে বসে পড়ল শরৎ। হাত দিয়ে মাথার চুলগুলোকে টেনে টেবিলে থাকা কাঁচের গ্লাস থেকে পানি খেয়ে নিল। কিছু একটা ভেবে ফোন হাতে নিল ও দ্রুত গতিতে ফোন দিল সৃজার কাছে। খুব জরুরি কিছু বলার আছে তার। আরে চড়াই পাখি, তুমি এখানে? কি খবর? হাতে এটা কি? চারুর হাত থেকে শ্যামাইয়ের বাটিটা দেখে প্রশ্ন করল নাদিম। বাড়িতে নাদিমের আম্মু নেই। কলিং বেলের আওয়াজ শুনতেই দরজা ভিড়িয়ে কেচি গেটের তালা খুলে চারুকে দেখতে পেয়ে বলল নাদিম। কোনো কিছু না ভেবেই চারুর হাত থেকে শ্যামাইয়ের বাটিটা নিয়ে শ্যামাইসহ মুখে চামচ পুড়ে দিল নাদিম। দরজার ওপাশে নাদিমকে দেখতে পেয়ে কিছুটা অবাক হলো চারু। তবে তাকে চড়ুই পাখি বলায় রাগলো বেশ, আর নাদিমের এমন অভদ্রতায় আরও বেশি রাগলো। কাউকে কিছু না বলে তার হাতে থাকা কোনো কিছু কেড়ে নিয়ে সেটাই মুখ দিয়ে দেওয়াটা অবশ্যই অপরাধ, অভদ্রতা। চারু রেগে গিয়ে বলল, এটা কোন ধরনের অভদ্রতা? নাদিম এগিয়ে এলো, বলল, অভদ্রতার কোনো কিছুই করিনি, করব নাকি? চারুর মাথা গরম হয়ে গেল, মুহূর্তে রেগে বোম হয়ে গেল সে। কোনো কিছু না ভেবেই চর লাগিয়ে দিল নাদিমের গালে। ফলস্বরূপ নাদিমের হাতে থাকা শ্যামাইয়ের বাটিটা অপ্রস্তুতভাবে মাটিতে পড়ে গেল, আর রাগ চড়ে গেল নাদিমের মাথায়। রেগে মেগে কিছু করা যাবে না, রাগলে কোনো কিছু লাভ না বরং ক্ষতিই হবে, এই ভেবে নাদিম খুব শান্ত গলায় চারুকে বলল, চলে যাও এখান থেকে। নাদিমের শান্ত সুর শুনে ভয় পেয়ে গেল চারু। সে জানে কেউ যখন খুব বেশি রেগে যায় আর রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তখন এমন শীতল গলায় কথা বলে তারা। চারু ভয় পেল, বুঝতে পারলো এতটাও রিয়েক্ট করার মতো কিছু হয়নি। ঠিক হয়নি এতটা রিয়েক্ট করা। কাঁপা কাঁপা গলায় বলল, সরি, আমি আসলে আসলে আমারই। নাদিম কিছুটা জোরেই বলল, চলে যাও এখান থেকে, জাস্ট গো ফ্রম হেয়ার। নাদিমের গলায় তীব্র রাগ, চারু বুঝল বেশ। চোখের এক কোণে জল জমে এলো। কিছু না বলে দ্রুত কদম ফেলতে ফেলতে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। সামনের দেড় ধাপ সিঁড়ি পর্যন্তই চারুকে দেখতে পেল নাদিম, এরপর সে উধাও। নাদিমের রাগ বাড়ল, সজোরে কেচি গেটটাকে এক ধাক্কা লাগিয়ে দিল। শব্দ হলো বেশ, শব্দটা ওপর পর্যন্ত গেল। চারু শুনতে পেরে বুঝতে পারল কাজটা নাদিমের। টুপ করে জল গড়িয়ে পড়ল গালে। চারু জলটা মুছে নিয়ে আবার ওপরে উঠতে লাগলো। সৃজা চোখের জল দেখে কিছু বুঝে গেলে সমস্যা। চারু দরজা ভিড়িয়ে ঘরে ঢুকলো, দেখতে লাগলো সৃজা আছে কিনা। ও দেখলো সৃজা ফোনে যেন কার সাথে কথা বলছে। চারুর উপস্থিতি টের পেয়ে আমি বলে উঠলাম, কে রে চারু, নাইমা আন্টিকে পেয়েছিস? কথা হয়েছে ওনার সাথে? চারু শুধু বলল। আমি ওর দিকে তাকালাম, কিছু একটা লক্ষ্য করে বললাম, কি হয়েছে বলতো, মন খারাপ? না, মন খারাপ হবে কেন? বুঝলাম চারু কিছু লুকোচ্ছে। বললাম, মন খারাপ না করলে কেউ কাঁদে না, আর না কাঁদলে চোখের কাজলও এভাবে লেপটে যায় না। আমার কথা শুনে চারু কিছু বলল না, চুপচাপ পাশের ঘরের বেলকনিতে চলে গেল। আমিও বিষয়টাকে আর ঘাটলাম না। মানুষের কিছু বিষয় পার্সোনাল থাকে, তাতে হাত দেওয়াটা বোকামো ছাড়া কিছুই না। কিছু জিনিস খুবই ব্যক্তিগত, যা সেই ব্যক্তি ছাড়া আর কারো জানা উচিত না। কাল রাতে চারু বলল, সে নাকি আপাতত ও বাড়িতে যেতে চাচ্ছে না। কলেজের কথা বলায় বলল, সরকারি কলেজে প্রবলেম হবে না তেমন। তাই আর কথা বাড়ালাম না আমি আর শরৎ ভাই। ইদানিং বেশ খেয়াল করছি মেয়েটা কেমন মনমরা হয়ে থাকে। আমি যে ঘরটাতে থাকতাম ও ঘরটাতে একাই থাকে, ও বেশ চুপচাপ থাকে। প্রতিদিনের মতো শরৎ ভাই অফিসে চলে গিয়েছেন। আমি ভার্সিটি যাবার জন্য রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি রিকশার অপেক্ষায়। কিন্তু ভাগ্য আজ বুঝি আমার প্রতি নারাজ। একটা রিকশাও খালি পেলাম না, সব মানুষ লোক ভর্তি। ভালো রোদ উঠেছে আজ, তা দেখে ছাতাটা খুলে দাঁড়িয়ে রইলাম আমি। মিনিট পাঁচেক পর দেখলাম আমাদের বাড়িওয়ালার সেই কুখ্যাত ছেলেটা বাইক নিয়ে এদিকে আসছে। বাইকটা আমার সামনে এসেই থামালেন নাদিম। কিছুটা অবাক হলাম আমি, তবে স্বাভাবিক রইলাম।
নাদিম বলল, এই যে মিস, আপনার নামটা কি যেন? আমি ওনার দিকে না তাকিয়ে বললাম, সৃজা। কোথাও যাবেন নাকি? না মানে বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছি দাঁড়িয়ে আছেন, তাই বললাম আর কি। আমি ব্রুকুচকে জিজ্ঞেস করলাম, আপনি কি মানুষ পাহারা দেওয়ার জন্য বসে থাকেন নাকি? নাদিম মাথা চুলকে বলল, না তা না, আসলে ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিতে যাওয়ার জন্য বেরোচ্ছিলাম। পাশেই আরেক ফ্রেন্ডের বাড়ি, ওর জন্য এখানে বসে বসে ওয়েট করছিলাম। তো খেয়াল করলাম আপনি দাঁড়িয়ে আছেন, নেশা পাচ্ছেন না, তাই বললাম আর কি। ও আচ্ছা, বুঝলাম। আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে নাদিম নিজেই বললেন, আপনি যদি চান তাহলে কিন্তু আপনার গন্তব্যে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। ডোন্ট মাইন্ড। একটু আগেই তো বললেন আপনার নাকি কোথায় যেতে ফ্রেন্ডের জন্য ওয়েট করছেন। নাদিম থতমত খেয়ে গেলেন। আমার এমন প্রশ্ন বললেন, আরে ওটা কোনো ব্যাপার হতো? এখনই একটা এসএমএস দেব আর সব প্রবলেম সলভ। আমার মনে হয় না এত ঝামেলা করা উচিত। আরে কিছু হবে না, তুমি জাস্ট হ্যাঁ বলো, আমি এখনই সব ব্যবস্থা করে দিচ্ছি। যদিও নাদিমের সাথে একই বাইকে যাওয়ার মতো কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু ভার্সিটিতে যাওয়াটা জরুরি, তাই রাজি হতেই হলো। সৃজা রাজি হওয়াতে নাদিম মনে মনে বেশ খুশি হলো। আস্তে করে বিড়বিড়িয়ে বলে উঠল, ইয়েস। পকেট থেকে ফোনটা বের করে ইমানকে ফোন করে দিল। ইমান ওর ছোটোবেলার ফ্রেন্ড, এখনও বন্ধুত্বের বন্ধন আগের মতোই অটুট আছে। বেস্ট ফ্রেন্ড বললেও ভুল হবে না। ইমানের আইডিতে ঢুকে দ্রুত টাইপ করে লিখল, শালা কি আইডিয়া দিলি, সাথে সাথে কাজ হয়ে গেছে। আজ তো ট্রিট কনফার্ম বেটা। কী রে, আজ বেশ ফুরফুরে মেজাজে আছিস, কি ব্যাপার বলতো? নাইমা বেগমের কথা শুনে নাদিম হাসলো। রান্নাঘরের দিকে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, উফ মা, তুমি কিভাবে সব জেনে যাও বলো তো? নাইমা বেগম হেসে ফ্রাইং প্যানে থাকা মাছ উল্টে পাল্টে দিতে দিতে বললেন, আমি তোর মা, ছোট থেকে বড় করেছি তোকে, তোকে বুঝবো না? নাদিম মায়ের ঘাড়ে মুখ লুকিয়ে বলল, উফ মা, তুমি সবচেয়ে সেরা। নাইমা হেসে বললেন, এবার বলতো ওই মেয়েটাকে? নাদিম খানিকটা লজ্জা পেল, না বোঝার ভান করে বলল, কোন মেয়েটা মা? নাইমা বেগম শব্দ করে হেসে উঠলেন, বললেন, তুই ঠিক তোর বাবার মতো একটু সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলতে পারিস না, ধরা পড়ে যাস। নাদিম লাজুক হাসলো। রান্নাঘর ত্যাগ করলো যত দ্রুত সম্ভব। নাইমা বুঝলেন ছেলে তার লজ্জা পেয়েছে। মেয়েটির নাম আর এখন জানা হচ্ছে না তাহলে, কিন্তু তার এটা ভেবে ভালো লাগলো তার ছেলেরও একটা ভালো লাগার মানুষ আছে। এখন সেই মানুষটাকে এই ঘরের বউ হিসেবে তুলে আনতে পারলেই তার শান্তি। আজ খুব বেশি সাহস করে শরতের সামনে দাঁড়িয়েছে সৃজা। মনে তার প্রবল ভয়, কিন্তু ভয় পেলে চলবে না, তার জানতে হবে। এই ভেবেই এসেছে সৃজা শরৎ বিছানার উপর বসে বসে ল্যাপটপে কাজ করছে, যা তার নিত্যদিনের কাজ। সৃজা খাটের উপর বসলো, চুপচাপ ধীরে ধীরে ডাকলো শরৎকে। শেষে শরৎ ভাই। প্রথমে শরৎ শুনল না বোধ হয়, এই ভেবে এবার একটু জোরেই ডাকলো, শরৎ ভাই। শরৎ শুনল, বলল, হুম, কিছু বলবি? হ্যাঁ, কিছু বলার ছিল। শরৎ কিছু বলল না, ভাবলো এবার বোধহয় সৃজা কিছু বলবে, কিন্তু সৃজা নিশ্চুপ, কিছু বলার মতো সাহস পাচ্ছে না সে। বেশ কিছু সময় কেটে গেল, সৃজাকে কিছু বলতে না দেখে শরৎ বলল, কী রে, তুই নাকি কি বলবি বল? আচ্ছা শরৎ ভাই, ডিভোর্সের কথা কিছু কি ভেবেছেন আপনি? 5 মাস হয়ে 6 মাসে পা রাখলো। একটা সম্পর্ককে শুধু শুধু এভাবে টেনে নেওয়ার কোনো মানে তো নেই, তাই না? তাই ভাবছিলাম। শরতের কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে ল্যাপটপের ভেতরে মুখ রেখেই বলল, শুনলাম সামনের মাসে তোর আবার এক্সাম আছে। সৃজা খানিকটা অবাক হলো এমন প্রশ্ন করায়, কেন না? শরৎ ভাই তার কথার উত্তর না দিয়ে অন্য কথা বলছে। সৃজা বলল, হ্যাঁ তা আছে। তো পড়াশোনা ভালো চলছে আদৌ? চলছে মোটামুটি। আমি মোটামুটি না, ভালো শুনতে চাই। আজ আমার ঘরে শুতে হবে না, চারুর ঘরে গিয়ে ঘুমো। আমি কথা বাড়ালাম না, যদিও মনে হাজার প্রশ্ন। চুপচাপ ও ঘরে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম শরৎ ভাইয়ের কথা মতো। শরৎ ভাই আবার ডাকলেন পথে, বললেন, আর শোন, চারুর সাথে কিছুটা ফ্রি হবার চেষ্টা করিস। ইদানিং দেখছি মেয়েটা কেমন মনমরা হয়ে থাকে। বয়সটা ভয়ানক দেখে শুনে রাখবি। আর মনে রাখবি, আমরা চারুর দাদিকে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা ভঙ্গকারী মুনাফিকদের দলেই পড়ে। আমি শুধু আচ্ছা কথাটা বলে ঘর থেকে বেরিয়ে এলাম। দরজা ভিড়িয়ে দিয়ে শুয়ে পড়লাম চারুর পাশে। বেশ জানি মেয়েটা ঘুমায়নি, আমার উপস্থিতি টের পেয়েও চুপ রইল। তা দেখে অবাক হলাম। তবুও কিছু না বলে লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়লাম আমি। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙলো আমার, তাও আবার কারো ফুপিয়ে কান্না করার শব্দে। প্রথম প্রথম বিষয়টাকে অতটা পাত্তা না দিলেও পরবর্তীতে তা বাড়তে থাকলে বিষয়টা দেখবার জন্য বিছানা থেকে উঠে বসলাম আমি। মাঝরাতে জানালা পর্দায় ঢাকা, পর্দার ফাঁক দিয়ে আবছা আবছা আলো আসছে। বিছানার পাশে থাকা সুইচটাতে চাপ দিয়ে ঘরের আলো জ্বালালাম আমি। একবার ভালো করে চারপাশটা পর্যবেক্ষণ করে নিলাম। ঘরে আমি আর চারুবাদী কেউ নেই। শব্দের উৎপত্তিটা একটু আগে আমার পাশ থেকে হচ্ছিল, তবে আমি ঘুম থেকে ওঠার পরপরই তা থেমে যায়। অনেক কিছু বুঝেও না বোঝার ভান করে আলোটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়লাম আমি। চারুর কি হয়েছে তা বোঝা দেয়।
হাসি খুশি মেয়েটা এভাবে একদিনের মধ্যে কী করে বদলে গেল কিছুই বুঝতে পারছি না। কিছু করার সুযোগ পেলাম না, ঘুমিয়ে পড়লাম আমি। এর মধ্যে মাসখানেক কেটে গিয়েছে, চারুর এক্সাম শেষ হয়ে গিয়ে এখন ফাইনাল এক্সাম শুরু হবে হবে অবস্থা। ও বাড়িতে আছে। ও এখন মামুনি বলছে এইচএসসি দেওয়ার পর চারুকে কয়েকটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির পরীক্ষা দেওয়াবে। যেটাতে টিকবে সেটাতেই পড়াবেন তিনি। প্রয়োজনে মেয়েকে ভার্সিটির হোস্টেলের সম্পূর্ণ ভাড়া বহন করবেন। তবে মামুনি খুব করে চাইছেন চারু যেন জাবিতে চান্সটা পেয়ে যায়। জাবিতে চান্স পেলে ভালোই সুবিধা হবে। গোসল করে নিয়ে ছাদে গিয়ে কাপড়গুলো ছড়িয়ে দিয়ে এলাম। বারান্দায় গিয়ে নতুন রক্তজবা গাছটার বিশেষ যত্ন নিতে লাগলাম আমি। নানান জৈব রাসায়নিক সার দেওয়া হয় এটাতে, কারণ একটাই রক্তজবা আমার প্রিয় ফুল। তাই এটাকে টিকিয়ে রাখতে নানান কাজকর্ম করা। আমার বাড়ির রক্তজবা গাছের খবর জানি না, কিন্তু এ বাড়িতে এসে নতুন চারা গাছ বুনেছিলাম আমি, সেটাই দিন দিন এভাবে বেড়ে উঠছে। দির সাথে কথা হয় না তেমন, আগে যোগাযোগ ভালো ছিল। মাঝের কয়েকটা মাস ধরেই দির কোনো খোঁজ খবর নেই, যদিও আমি বেশ কয়েকবার ফোন দিয়েছিলাম, তবে ফোন বন্ধ ছিল। দির বিষয়টা নিয়ে তেমন একটা মাথা ঘামাই না আমি। শুনলাম হৃদারও নাকি বিয়ে হবে হবে ভাব, তার পাত্র দেখা চলছে, তবে মন মতো পাত্র পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকটা সম্বন্ধ এসেছে, কেউ কেউ সরকারি চাকরিজীবী, কেউ কেউ আবার নিজের ব্যবসা বা বাবার ব্যবসা সামলায়। সব ভালো হয়ে গেলে হয়তোবা ও বাড়ির পছন্দ নয়, নয়তোবা ছেলের বয়স বেশি। হৃদার সাথে বেশ কিছুদিন যাবৎ ভালোই কথা হচ্ছে। বিষয়টা হলো ওর বিয়ের ব্যাপার নিয়ে। গাছে পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম আমি, শুনতে পেলাম কেউ দরজা টোকা দিচ্ছে। কলিং বেল থাকতেও দরজা টোকা দেওয়ার অভ্যেস এই বাড়িতে একজনেরই। দরজা খুলে দেখলাম নাইমা আন্টি দাঁড়িয়ে আছে। বরাবরের মতো হাতে করে একটা বাটি নিয়ে এসেছেন, তবে বাটিটা বেশ বড়সড়। আমি আন্টির দিকে তাকিয়ে বললাম, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমি মুচকি হেসে বললাম, এই তো ভালোই। আসেন আন্টি, ঘরে আসেন। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আন্টি বসার ঘরে প্রবেশ করলেন। সোফায় বসে হাতে থাকা বাটিটা টি টেবিলে রেখে বললেন, তোমার আর তোমার ভাই শরতের জন্য নিয়ে এলাম। আসলে নাদিমের খুব প্রিয় এই কাচ্চিটা। আজ শুক্রবার, সেই উপলক্ষে এই কাচ্চি রান্না। ভাবলাম তুমি বাচ্চা মেয়ে, আর কত রাঁধবে? তুমি আর শরৎ তো আমার ছেলে মেয়ের মতোই, দুপুরের খাবারের জন্য হয়ে যাবে। নাদিম বলে, আমার হাতের কাচ্চি নাকি ওর কাছে সেই লাগে। তোমরা খেয়ে পরে রিভিউ দিও কেমন? পাশের সোফায় বসে আন্টির আলাপ শুনে হাসলাম আমি। শরৎ ভাই যে কোনো স্থানে আমাকে তার বোনরূপ উপস্থাপন করে বিষয়টা আমার কাছে পুরাতন নতুন নয়। তবে বরাবরের মতোই বিষয়টা আমার মনে আঘাত হানলো, তবে আগার মতো না। আমি বললাম, আপনার হাতের রান্না বেশ লাগে আমার আর শরৎ ভাইয়ের। আমি তো মাঝে মাঝে অপেক্ষাই করি আপনার হাতে লোভনীয় রান্নার স্বাদ কখন নেব এই ভেবে। আমার কথা শুনে শব্দ করে হেসে ফেলেন আন্টি। হাতে থাকা সাদার মাঝে আকাশি রঙের কার্ডটা আমার হাতে দিয়ে বললেন, সামনের মাসের 15 তারিখ আমার ভাতিজা মানে নাদিমের চাচাতো ভাইয়ের বিয়ে। হলুদটা আমাদের বাড়িতেই হবে, সময় টময় দেওয়া আছে। বৌভাত হবে কমিউনিটি সেন্টারে। ঠিকানা সময় সব কার্ডে দেওয়া আছে, সময় করে দেখে নিও কেমন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আন্টি কিছু একটা ভেবে বললেন, আচ্ছা, মাস কয়েক আগে তোমাদের বাড়িতে একটা মেয়ে এসেছিল না, ওই যে চিকন চাকন করে পাতলা গড়নের মেয়েটা? আন্টির বর্ণনা শুনে বুঝতে পারলাম তিনি চারুর কথা বলছেন। চারু ছাড়া আমাদের বাড়িতে কেউ আসা যাওয়া করে না, একেবারেই না। আমি বললাম, হ্যাঁ, ওর নাম তো চারুলতা। কেন, কিছু হয়েছে? হ্যাঁ, যদি পারো ওকেও সঙ্গে করে নিয়ে এসো তো বিয়েতে, অনেক দিন হলো মেয়েটাকে দেখি না। আন্টির হাসি খুশি কথার ভাঁজে চারুকে না দেখার আফসোস প্রকাশ পেল ওনার ব্যবহারে। আমি স্বাভাবিকভাবেই বললাম, আসলে সামনে তো ওর এইচএসসি এক্সাম, দেখি এক্সাম শেষ করে যদি সময় পায় তাহলে অবশ্যই আসবে। আচ্ছা তাই বলো। সময় সহজে কাটে না আমার, তাই একবার আন্টিকে কাছে পেলেই হলো, সারা রাজ্যেরই গল্প জুড়ে যায় দুজনের। আজও কোনো কিছুর ব্যতিক্রম হলো না। আমি বললাম, তো আপনার কি খবর আন্টি? আন্টি মুখটা ছোট করে ফেললেন, বড় একটা নিঃশ্বাস ফেলে বললেন, আমার আবার খবর, একটা ছেলে হয়েছে। পুরো বাপের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, বাপটাও কাজ আর কাজ করতেই থাকে। এর মাঝে আমি থাকি পুরো বাড়িতে একা। এসব কি ভালো লাগে বলো তো? আপনার দেখে আমার মতো অবস্থা। আন্টি হাসলেন, বললেন, তোমাকে নাদিমের চাচাতো ভাইয়ের বিয়ের কথা বললাম না? আমি বললাম, হ্যাঁ, সে ছেলেও নাদিমের চেয়ে ছোট, বয়স 23 থেকে 24 হবে, প্রেমের বিয়ে। মা বাবা জানতে পেরে দুটোকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। আর আমার এক ছেলে, যার কিনা কোনো মেয়েই ভালো লাগে না, বয়স হচ্ছে তো দিন দিন, পরে দেখা যাবে আর মেয়ে পাওয়া যাবে না। আমি কিছু বললাম না, শুধু হাসলাম। আন্টি আবারও বললেন, তোমার মতো কোনো মেয়ের খোঁজ পেলে বলো তো, সংসারী হবে, ভদ্র হবে, এক কথায় তোমার মতো হবে। নাদিমের জন্য তো আর কম মেয়ে দেখলাম না, কেন যেন শুধু তোমার মতো মেয়েই পছন্দ হয় আমার।
বলে হেসে দিলেন নাইমা আন্টি। আমি হাসতে পারলাম না। কিছু কথা ঘুরিয়ে পেঁচিয়ে নিজের দিকেই আসে। এটা তার পূর্বাভাস হলে সমস্যা, জটিল সমস্যা যাকে বলে। আমি শুধু বললাম আচ্ছা, আজ তাহলে আসি। নাইমা আন্টি চলে গেলেন। এর মাঝামাঝি সময়টাতেই ফোন করলো রিদা, কণ্ঠ অগোছালো, একদম এলোমেলো, বারে বারে দ্রুত শ্বাস ওঠানামা করছে। কানে ফোন অডিও কলে থাকা সত্ত্বেও মনে হলো আমি ওর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমার ফোনে ভাসছে ভয় আতঙ্কিত এক রিদার ভয়ার্ত চেহারা, ঘেমে ফেপে একাকার। ও বেশ অগোছালোভাবে যত দ্রুত সম্ভব বলতে লাগলো, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে সৃজা। ভয় কাটলো আমার। মনে হলো বুকের ওপর থেকে ভারী একটা পাথর সরে গেল। ওকে বকতে দুদণ্ড সময় নিলাম না। অশ্রাব্য ভাষায় একটা গালি দিয়েই দিলাম। নিয়ন্ত্রণ জিনিসটা বোধহয় বন্ধু মহলের মাঝে নেই, তাই এত হেয়ালি। এরপর বললাম, তোর বিয়ে ঠিক হয়েছে কই? কাঠ ছাপাইবি? দ্রুত দাওয়াত দিবি? এগুলো না করে এসব কি করা শুরু করছস? বিয়ের খবর দিতেছস ভালো কথা, তাই বলে এমন হুতাশ নিয়ে বড় বড় শ্বাস নিয়ে বলতে হবে? মানে বোঝাইতেই হইব তুমি বিয়ে নিয়ে কতটা হাইপার, তাই না? বাক্যগুলো বলি আরেকটু অশ্রাব্য গালি ছড়িয়ে মারলাম। আমার কথাগুলো বেশ মন দিয়ে শুনল রিদা। ফোনের ওপাশ থেকে মাথা নেড়ে বারবার হাত দিয়ে ঘাম মুছে হাতের কুনি দিয়ে চোখে জল মুছতে মুছতে বলল, আই মিন লাভ দোস্ত, বলে এক কান্নার ধারায় ভাসিয়ে দিল সব। কি ভাসলো না ভাসলো তা জানি না, তবে আমি এটা শিওর ওর কান্নার বন্যায় আমার শান্তি ভেসে কোনো অজানায় যেন হারিয়ে গিয়েছিল। মানে শান্তি ভেসে গিয়ে গুম যাকে বলে। আমি কিছু একটা বুঝেও তার সম্পর্কে একদম ভালোভাবে সঠিক কিনা বা আমার ধারণায় কোনো ভুল খুঁত আছে কিনা তা পর্যবেক্ষণ করতে এবং অপর পাশের ঘটনা জানার উদ্দেশ্যে বললাম, বাহ, বিয়ে ঠিক হয়েছে, নতুন জামাইয়ের প্রেমে পড়বা, এন ইন লাভ হইব, অ্যাজ জে কে আর টিউভি, সব ইন লাভই হইব। কিন্তু এটা নিয়ে এত আবেগ আপ্লুত হওয়ার কি আছে ভাই? হয় কেন এত ইমোশনাল হইতেছস? আবার কাইন্দা কাইটটা সব ভাসাইয়াও দিতেছস। হৃদা নাক টেনে টিস্যু পেপার দিয়ে চোখ মুখ মুছে বলল, দোস্ত, আমি তো ওই ব্যাডা আচার ব্যবসায়ীর লগে ইন লাভ টিন লাভে নাই। ওইটা হইল তো কোনো সমস্যা হইতো না। বলেই আবার কাঁদতে লাগলো রিতা। আমি প্রশ্ন করলাম, তাইলে আবার কোন ব্যবসায়ীরে ধরছস? আরে ওইটা তো কোনো ব্যবসায়ী ট্যাবসায়ী না। তাহলে কে? রিদা ফুপিয়ে উঠল, কিছুটা দ্বিধা কিছুটা অস্বস্তি নিয়ে বলল, স্বামী ভাইয়া। আমি অবাক হলাম, মনে মনে আনন্দিতও হলাম, বেশ কিছুটা চিন্তিত হয়ে বললাম, পাগল তুই? স্বামী ভাই কই আর তুই কই? দুইজন দুই মেরুর বাসিন্দা, কিভাবে কি করবি? আমার জানা মতে তুই যা ভীতু, স্বামী ভাইকে কোনোদিনই এ কথা বলতে পারবি না। রিদা বলল, সেটাই তো। আচ্ছা শোন, আপাতত মাথা ঠান্ডা কর। মাথা গরম করলে আর এমন ফ্যাস ফ্যাস করে কাঁদলে হিতে বিপরীত হয়ে যাবে। যা করবি মাথা ঠান্ডা করে করবি, ওকে? আচ্ছা ঠিক আছে। কথাটা বলি আবার ফুপিয়ে উঠল রিদা। বলল, কিন্তু? আমি ধমকে সুরে বললাম, আবার কাঁদে? কোনো কিন্তু না, একদম চুপ। হাত মুখ ধুয়ে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়। আর ভাবতে থাক বিয়ের পর স্বামী ভাইকে নিয়ে কই হানিমুনে যাবি, ওকে? বললেই হলো, বিয়েটা যদি না হয়, আর হলেও আমার সাথে না হয়, দোস্ত আমি কিন্তু মরেই। আমার রাগ লাগলো। এবার একটু জোরেই ধমক দিয়ে বললাম, ওই চুপ। সবসময় বেশি বেশি এইটুকু একটা বিষয় কেটে এনে এক হাত লম্বা করে ফেলছস। যা বলছি তা কর। আমার উপর বিশ্বাস নাই তোর? আছে, আছে। যা করতে বলছি কর এখন। রাখলাম বলে ফোনটা কেটে দিলাম। এই হৃদার মতিগতি হুটহাট বদলিয়ে যায়। আর মাসুল দিতে হয় আমাকে। আমি একা এত বড় কাজ করতে পারবো না, তাই ভেবে ফোন লাগালাম নূপুর আর আঁচলকে। গ্রুপ কল। কিরে শরৎ ভাইয়ের বউ, এতদিনে মনে পড়লো আমাদের? শরৎ ভাইকে পেয়ে ভুলেই গিয়েছিস না? কেন যে তোকে ওই শরতের হাতে তুলে দিতে গেলাম, আফসোস হইতাছে রে খুব। নূপুরের কথার সত্যতা পেলাম তার গলায় আফসোসের সুর শুনতে পেয়ে। আমি ওর এই কথার জবাব না দিয়ে অন্য টপিক তুলে ধরলাম। বললাম, আচ্ছা শোন, তোদের জরুরি কথা বলার ছিল। আমার কথা শুনে নেড়েচড়ে বসলো দুজন। আঁচল বলল, কি জরুরি কথা? শোন তাহলে। হৃদয়ের বিষয়টা খোলাসা করতে অবাক হলো নূপুর। হা করা মুখ বন্ধ করে ঠোঁট নাড়িয়ে আঁচলের উদ্দেশ্যে বলল, দেখছস ছেড়ি তলে তলে টেম্পু চালায়, আমরা করলে হরতাল। আমাগরে একবার জানালোও না। আমি নাই বাপু এসবের মধ্যে। আমার অভিমান হয়েছে। বলে অভিমান করার ভান করে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল নূপুর। আঁচল ওর পিঠে চাপড় দিয়ে বলল, ধুর শালি, তোর অভিমানের গোষ্ঠী কেলেই। সিরিয়াস কথার মাঝে বাংলা সিরিয়ালের অভিমান লাগাইতেছস। একটু পরে তারে নারে না ব্যাকগ্রাউন্ড মিউজিকও লাগাইব। জলদি তোর ঢং বাঁধতে, নইলে এক লাথি দিয়া তোরে হৃদার ওই আচার ব্যবসায় ছোট্ট ভাইয়ের কোলে বসাইয়া দিয়ে আসমু। আমি ওদের কাণ্ড দেখে হু হা করে হাসতে হাসতে পেটে হাত চেপে কোনো রকমে বললাম, হৃদার উর্বির কোনো ছোট ভাই নাই দোস্ত।
আঁচল একবার নূপুরের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, ওরে তাইলে আচার ব্যবসায়ীর কলি ফালাই আমু, খাড়া তুই। নূপুর মুখ ফুলিয়ে ক্যামেরার সামনে এলো, কোমরে হাত বুলাতে বুলাতে বলল, লাথি দেওয়ার আগেই কোমরটা ভাঙছে আমার। তোগোর সরম লজ্জা নাই? তোরা আমারে আবার গালিও দেসছি, আঁচলছি। তোর এত অধপতন হয়েছে আমি ভাবতেও পারছি না। ছি। ওই ঢঙ্গি চুপ, তোর জন্য টাইম ওয়েস্ট হইতেছে। ওই সৃজা তুই বল। আচ্ছা, আমার মনে হচ্ছে ফোনে পুরো ব্যাপারটা ভালোভাবে মিটমাট করা যাবে না। আগে আমরা দেখা করি কোনো রেস্টুরেন্টে। হলে গিয়েও তো আর বলতে পারবো না, দেয়ালেরও কান আছে। আর আমাদের ওখানকার যা স্টুডেন্ট, মাশাল্লাহ। আঁচল বলল, তাহলে পিৎজা ক্লাবে দেখা করি। আচ্ছা, আমি দিন তারিখ বলে দিব তোকে। ওকে। মিনিট পেরিয়ে ঘন্টা, ঘন্টা পেরিয়ে দিন, দিন পেরিয়ে সপ্তাহ কেটে গেল। বক্সে গান বাজছে জোরে জোরে। ইতিমধ্যে চারুর এক্সাম শেষ হয়েছে। আমার বলাতে সে এসেছে এ বাড়িতে। ম্যাচুরিটি প্রকাশ পায় ওর কথাবার্তা ইদানিং। ব্যাপারটা ভালো। আমি হলুদ 3 পিস পরেছি আজ, আর শরৎ ভাই হালকা টিয়ে রঙের পাঞ্জাবি। চারুকে লেহেঙ্গা কিনে দিয়েছেন শরৎ ভাই, তা পরেই তৈরি। ও আমার ঘরে তেমন আহামরি সাজগোজের জিনিস নেই, তবে বাবার বাড়িতে আছে খুব। চারু চোখে হালকা কাজল দিয়ে লিপ বাম লাগিয়ে নিয়েছে, এটাই নাকি ও সাজ। আমার ক্ষেত্রে একই কাণ্ড। নাইমা আন্টিকে হাতে হাতে কিছু কিছু কাজ করে দিচ্ছি আমি, যদিও তেমন ভারী কাজ নয়। হলুদের ডালা, ফলের থলে আমার, আর চারুর হাতের সাথে নাইমা আন্টিও আছেন। এসব স্টেজে রেখে এসে চেয়ারের একটা সারিতে বসে পড়লাম আমরা তিনজন। নাদিম ভাইয়ের কাজিনের আত্মীয়রা আছেন এখানে। এদিকটা মেয়েরাই বসেছেন বেশি, কিছু সংখ্যক ছেলেও আছেন। নাইমা আন্টির সাথে চেনা পরিচিতরা কথা বলছেন, আমাদেরও চিনিয়ে দিচ্ছেন তাদের। নাইমা আন্টি বললেন, সৃজা, উনি হচ্ছেন সুমি, নাদিমের ভাইয়ের ছোট খালামণি। আমাকে দেখে সুমি আন্টি বললেন, কেমন আছো মা? এই তো ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। কথাটা বলেই আমার পাশে বসে থাকা চারুর দিকে বেশ কিছুক্ষণ কৌতূহল নিয়ে তাকিয়ে রইলেন। পরে নাইমা আন্টিকে জিজ্ঞেস করলেন, মেয়েটাকে কে গো ভাবি? দেখতে তো ভারী সুন্দর, যদিও গায়ের রঙটা একটু চাপা, তাও কোনো ব্যাপার না। আন্টি বললেন, সৃজার বোন চারু। উনি চারুর দিকে তাকিয়ে হেসে চারুকে শুধালেন, তা মেয়ে কী করছো এখন? চারু হাবভাবের কোনো পরিবর্তন দেখলাম না, কিন্তু বুঝলাম ভেতরে ভেতরে সে বিরক্ত হচ্ছে। চারু বলল, এই তো এবার এইচএসসি দিব, সামনের মাসেই এক্সাম। আচ্ছা, তা বাবা কি করে? চারু উত্তর দেবার ভাষা পেল না, চুপ রইল। স্পষ্ট দেখলাম ওর চোখে জল চিকচিক করছে। মহিলাটা না জেনে খুব গভীরভাবে ক্ষতের জায়গায় আঘাত করে দিয়েছেন। আমি উত্তর দেব তার আগে পেছন থেকে শরৎ ভাই উঠে এলেন। মহিলার দিকে তাকিয়ে ভদ্রভাবে একটা হাসি দিয়ে বললেন, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনলাম না। শরৎ ভাই চারুর দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, আমার ছোট বোন চারু। বাবার নিজস্ব ব্যবসা আছে, আগে ছোটোখাটো একটা চাকরি করতো, এখন অবসরে এটাই করছে। আচ্ছা আচ্ছা, তোমার বোন দেখতে বেশ সুন্দর। সবাই সুন্দর আন্টি, আপনিও খুব সুন্দর। মহিলাটা আনন্দ পেলেন মনে মনে খুব। যা তার চেহারায় ফুটে উঠেছে, উনি বললেন, কী যে বলো না। শরৎ ভাই হাসলেন শুধু। আমার ছেলে ভালো চাকরি করে, সরকারি চাকরি, বেতনে বেশ, যদিও বয়সটা দেখতে বেশি দেখায়। পড়তে পড়তে চোখ মুখের এমন অবস্থা আর কি। তোমার বউ? শরৎ ভাই আর কিছু বলতে দিলেন না, ওনার উদ্দেশ্যে বললেন, প্রবলেম নেই আন্টি, ওনার কলিগ টলিগ দেখে বিয়ে করে নেবেন। আর বয়স বেশি হয়ে গেলেও পাত্রী তো সহজে খুঁজে পাওয়া যায় না, বিষয়টা সত্যি কষ্টকর। হ্যাঁ, তোমার বউ? আন্টি, নাতিম বোধহয় আমাকে ডাকছে, আমি আসি, বলে চলে গেলেন শরৎ ভাই। সুমি আন্টির চোখ মুখে অন্ধকার নেমে এলো, যাকে বলে এক রাজ্যের অন্ধকার। দেখলাম নাইমা আন্টির মুখে চাপা হাসি। আমারও হাসি পাচ্ছে বেশ। বেচারি সরকারি চাকরির লোভ দেখাতে চেয়েছিলেন শরৎ ভাইকে, কিন্তু ব্যর্থ আর অপমানিত হলেন, তাও আমাদের সামনে। আশেপাশের কয়েকজনে ফিসফিস করে এই বিষয়টা নিয়ে কথা বলছেন আর হাসছেন, তাও প্রকাশ্যে। আন্টি বোধহয় সহ্য করতে পারলেন না, তাই বললেন, আজকালকার ছেলেপিলেগুলোও না রাগ মাথায় নিয়ে ঘোরে। কি বললাম আর কি বুঝলো? ওনার কথার প্রত্যুত্তরে আমি বা নাইমা আন্টি কেউ তেমন কিছু বললাম না। তা দেখে উনি আমাকে উদ্দেশ্য করে আবার বলে উঠলেন, তোমার ছোট বোন থেকে তুমিও কিন্তু কোনো অংশে কম না। আমারও ভুল ছিল, বড় বোনকে ছোট বোনের কথা বলাটা ভুল। নাইমা আন্টি আর আমি এবারও কিছু বললাম না। কোথা থেকে যেন না দিয়ে মিলেন, ঠোঁট কাটা লোকের মতো বলে উঠলেন, আরে চাচি, কী সব বলতেছো তুমি এসব? হ্যাঁ, ওর সিট তো বুকিং করা হয়ে গেছে কবেই। সুমি আন্টি কিছু বুঝতে না পেরে বলে উঠলেন, কী সব বলছিস নাদিম? কী সিট, কী বুকিং? কিছু বুঝলাম না। ধুর, ওসব তুমি বুঝবাও না। তোমার ভুঁড়িওয়ালা ছেলের জন্য অমন ভুঁড়িয়ালি পাত্রী খোঁজো। কী সব বাচ্চা বাচ্চা মেয়ের দিকে নজর দাও। তোমার ছেলে ঠিক মতো বিয়ে করলে ওর মতো 3টা মেয়ে থাকতো তোমার ছেলের। এই বলে নাদিম শীষ বাজাতে বাজাতে চলে গেল। সুমি আন্টি নাদিমের যাওয়ার দিকে চেয়ে রইলেন, এরপর লজ্জায় অপমানে ছাদ থেকে চলে গেলেন। অনুষ্ঠান শেষ হলো রাত 2:30 দিকে।
যদিও আমি 11টার দিকেই ঘরে এসে পড়েছিলাম। ফ্রেশ হয়ে শুয়ে পড়ার প্রস্তুতি নিতেই শরৎ ভাই ঘরে এলেন। মুখের রাগী ভাবে স্পষ্ট। কিছু জিজ্ঞেস করতে যাব তার আগে উনি বললেন, ওই নাদিম ছেলেটাকে? আমি অবাক হলাম, কারণ নাদিমকে খুব ভালোভাবেই চেনেন উনি। এখানে আমাকে জিজ্ঞেস করার কি হলো তা সঠিক বুঝতে পারলাম না। তাই বললাম, নাদিমকে চেনেন না আপনি? নাইমা আন্টির ছেলে নাদিম? আচ্ছা, তা বুঝলাম, কিন্তু ওর সাথে তোর কিসের এত কথা? শরৎ ভাইয়ের কথার ধরনটা বুঝতে পারছি না আমি। উনি কি রাগ করে এসব বলছেন নাকি জানার জন্য বলছেন? পুরো বিষয়টা আমার অজানা। কি রিয়েক্ট করা উচিত আমার? আমি বললাম, কিসের কথা মানে? ওনার সাথে আমাকে কথা বলতে দেখেছেন কখনো? ওর সাথে বাইকে করে কোথায় গিয়েছিলি? কাল সন্ধ্যায় ওই মহিলা চারুর বিয়ে নিয়ে যে কথা বলছিল, ওই মহিলা কি নাদিম কি বলেছিল তা কি তোর অজানা? শরৎ ভাইকে কিছু বলার মতো সাহস হয়ে উঠল না আমার। কেননা যে কোনো ব্যক্তি তার স্ত্রীকে কোনো ছেলের সাথে ঘোরাফেরা করতে দেখলে, ওই ছেলে তার স্ত্রীকে নিয়ে এত চিন্তা দেখলে তাদের এমন মনে হবেই, হওয়াটা স্বাভাবিক। আমি বললাম, উনি জানেন আমি অবিবাহিতা, আর এটাও জানেন আপনি আমার কাজিন, তাই উনি ফান করেও কথাটা বলতে পারেন। শরৎ ভাই রাগলেন ভীষণ, বললেন, তোর কাছে এসব ফান মনে হয়? আমি কিছু বললাম না। শরৎ ভাই আবারও বললেন, এরপর যদি কখনো দেখি ওই ছেলের সাথে তোকে কথা বলতে, আমি সাভার ছেড়ে আবার মহাখালী উঠব। আর মনে রাখবি, আমি ছাড়া কোনো লোকের দিকে দৃষ্টি উঁচিয়ে দেখবি না, কোনো ছেলের দিকেই না। আমি ঠিক কী বলবো বুঝতে না পেরে চুপ হয়ে রইলাম। পরেই আবার বলে উঠলাম, তো ডিভোর্সের পর তো আপনি আপনার পথে, আমি আমার পথে। কিসের এত নিয়মকানুন শর্ত আপনার? কে আপনি? শরৎ ভাই এগুলেন। অনেকটা, যতটা এগুলে ঠোঁট ছুঁয়ে দেওয়ার মতো ভয়ানক কাজটা করা যায়। আমি থমকে গেলাম। এলোমেলো হয়ে গেল সব। মাথা যেন কাজ করছে না, ফোনের মতো হ্যাং হয়ে গিয়েছে। 2-3 মিনিট ওখানে দাঁড়িয়ে রইলাম। কোনো রিয়েক্ট করার মতো শব্দ বা ভঙ্গিমা খুঁজে পেলাম না। শরৎ ভাই দূরে সরে গিয়েছিলেন, ফের কাছে এলেন, কিন্তু এবার আমি দূরে সরে যেতে চাইলে উনি আমার হাত শক্ত করে ধরলেন। আমাকে কাছে টেনে নিয়ে মাথা নিচু করে আমার কানের পাশে ফিসফিস করে বলে উঠলেন, আমি ভয়ানক, খুব ভয়ানক। শান্ত শরৎ এর মাঝে ঘুমিয়ে থাকা ভয়ানক শরৎকে জাগিয়ে তুলিস না, তাহলে ভয়াবহ কাজ করে ফেলবো। তুই ভাবতেও পারবি না। ভয়ানক শরৎকে ঘুমোতে দে, বলে চলে গেলেন শরৎ ভাই। আমি দ্রুত ওয়াশরুমে গিয়ে ঢুকলাম। পানি, ফেস ওয়াশ যা সামনে পেলাম সব দিয়ে মুখ ধুলাম। কেমন যেন লাগছে আমার, ভালো না খারাপ তাও বুঝে উঠতে পারছি না, একদম না। একটা রাত কেটে গেল অদ্ভুত কিছু অনুভূতিকে নিয়ে। রাতের বেশিরভাগ সময়টাতে ঘুমোতে পারলাম না আমি। শেষ প্রহরে ঘুম চলে এলো। ভুলেও শরৎ ভাইয়ের ঘরে ঘুমানোর মতো দুঃসাহস দেখাইনি আমি। তবে আজ করতে পেরেছি, সকাল পেরুলেই আমার কপালে মন্দ কিছু আছে। সকালবেলা হুট করে শরৎ ভাই উধাও। মামনি ফোন করে জানালেন চারুকে ও বাড়ি দিয়ে আসতে গিয়েছেন উনি। মামনিও নাকি আজ করতে পেরেছেন। শরৎ ভাই ভীষণ রেগে আছেন। চারুকে নিয়ে পৌঁছানোর পর নাকি 1 ঘন্টা ভালো মতো থাকেননি উনি, চলে এসেছেন। মামনি রাগের কারণ জিজ্ঞেস করলেও কিছুই বলতে পারলাম না। দুপুরবেলা শরৎ ভাই এলেন। নাইমা আন্টির দূর সম্পর্কের ওই ভাগ্নের বিয়ে আজ। বিয়েতে তেমন কাজ নেই। কাল ভোরবাদ, যদিও আন্টি আজ যেতে বলেছেন তাও আমি যেতে চাইছি না। আর আজ চারুও চলে গিয়েছে, তাই একা একা যাওয়ার ইচ্ছেও নেই। টেবিলের সামনে দাঁড়িয়ে খাবার গোছাচ্ছি। ও বাড়ি থেকে মামনি রান্না করে দিয়েছে। মাংস ভুনা, চিংড়ি দিয়ে পালং শাক আর পাঁচমিশালি শাক বাটা, সাথে কাঁচা আম দিয়ে টক করে ডাল। শরৎ ভাই ফ্রেশ হয়ে এসে খেতে বসলেন। আমার খাবার গোছানো শেষ। শরৎ ভাইয়ের সামনে থাকতে ইচ্ছে করছে না। কারণটা ভয়। কাল রাতের কাণ্ডের পর থেকে কেমন একটা আলাদা ভয় জন্মেছে ওনার প্রতি। আমি ড্রয়িং রুম ছেড়ে চারুর জন্য বরাদ্দকৃত ঘরটাতে পা বাড়াতে নিলেই শরৎ ভাইয়ের ধমকের সুরে ভেসে আসা আওয়াজ আমার কানে এলো। উনি বলছেন, কি সমস্যা? তোকে আমি যেতে বলেছি? এখানে এসে বস। ওনার বিপরীত পাশের চেয়ারে শরৎ ভাই একটা প্লেট নিয়ে ভাত তরকারি বাড়তে লাগলেন। প্লেটটা এগিয়ে দিয়ে বলেন, পুরোটা শেষ করে আরেক প্লেট নিবি। শেষ না হলে খবর আছে তোর। চুপ হয়ে রইলাম, কিছু বললাম না। আচ্ছা নাদিম, সত্যি করে বলতো, তুই যে মেয়েটাকে পছন্দ করিস সে কি সৃজা? উফ মা, নিজের ছেলের সাথে এত ফ্রিলি কথা কেমনে বলো তো? আমি শরম করে না? তা তোর এ লাজ শরম কাল কই ছিল? ঠিকই তো সুমির সামনে উল্টাপাল্টা বলে দিলি। আরে ওটা তো রেগে গিয়ে ঝোঁকের বশে করেছিলাম। আচ্ছা তাহলে আমি কি ওর কাজিনের সাথে কথা বলবো? না, আমি তোমারে বলছি, ওরে আমার ভালো লাগে, বেশিই ভাবো। নাদিমের মা বেশ রেগে গিয়ে বললেন, হ্যাঁ আমিই বেশি বলি। আর বলবো না, খেতে আয়। দুপুর হয়েছে, একটু পরে বিয়ের কাজ শুরু হয়ে যাবে সব। ঝামেলা তো আর কম নাই আমার। এসব বলতে বলতে রান্নাঘরের পাশে থাকা ড্রয়িং রুমে গিয়ে খাবার গোছাতে লাগলেন মিসেস নাইমা। কালকের অনেক খাবার বেঁচে গিয়েছে, সেসব ওভেনে হালকা গরম করে নিয়ে টেবিলে খাবার গোছাতে লাগলেন তিনি। নাদিমের বাবা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছেন। নাদিম সবে মাত্র এলো। নাদিমের বাবা বিরিয়ানির মাছ থেকে মশলাপাতি সরিয়ে রাখতে রাখতে বললেন,
নয়নের ছেলের বিয়েটা শেষ হলে ভাবছি এবার নাদিমের বিয়ের বিষয়টা নিয়েও দেখতে হবে। নয়নের ছেলে নাদিমের ছোট, আর নাদিমও ওর বড়। ছোটটার বিয়ে হয়ে গেল আর বড়টার হলো না, বিষয়টা লোকেরা ভালোভাবে নেবে না। নাদিমের মা বললেন, ভালো কথা বলেছ, আমারও একটা সঙ্গী হবে। তা ছেলের কোনো পছন্দ টছন্দ আছে কি না জিজ্ঞেস করো। মেয়ে আমার দেখাই আছে, রূপে গুণে সম্পূর্ণ, পড়াশোনাও বেশ ভালো। নাদিমকে আগ থেকেই চেনে, পছন্দও করে বোধহয়। মেয়েকে রিজেক্ট করার মতো কিছু দেখছি না আমি, কিন্তু তারপরও একটা মতামত আছে ওর। ওকে ওর মতামত জিজ্ঞেস করলে ভালো হয় না? আমি মেয়ের ছবি নিয়ে এসেছি, ড্রেসিং টেবিলের অ্যালবামের ভেতরে আছে। তোর কোনো মতামত আছে নাদিম? নাদিম খেতে খেতে মাথা নাড়ল। যা দেখে বোঝা গেল এখন তার কোনো মতামত নেই। নাইম মনে মনে খুশি হলেন, বললেন, তাহলে নয়নের ছেলের বিয়ের পরপরই তোদের দুজনের বিয়ের কথাটা পাকা করি। নাইমা বললেন, তুমি কি পাগল হয়েছ? চেনা নেই জানা নেই এইভাবে বিয়ে হয়? নিজের বেলায় 16 আনা আর ছেলের বেলায় তার উপর চাপিয়ে দিচ্ছ। নাদিম আগে ওই মেয়েকে দেখুক, কথা বলুক, ওর যদি ভালো লাগে তাহলে বিয়ের কথা এগোবো, তা না হলে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এতে হাইপার হচ্ছ কেন? আমি হাইপার হচ্ছি? না না, আমি হাইপার হচ্ছি। তুমি আমার পিঞ্চ করে বলছো? নাইম দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, ঠিক আছে শোন, আজ থেকে তোকে ভার্সিটিতে আমি দিয়ে আসবো। তোরা হাবভাবের গতিমতি ভালো না। আমার আজ এক জায়গায় যেতে হবে শরৎ ভাই। কোথায় যাবি? একটু ক্যাফেতে যাব। নবু, রিদা, আঁচলের সাথে কথা ছিল, একটু তাই। ক্যাফের লোকেশনটা দিয়ে দিস, আমি নিয়ে যাব তোকে। আচ্ছা।